এই সরকার এখন যে নির্বাচন করছে, এই সরকার, এই নির্বাচনও তো বৈধ না। নির্বাচনটা কি বৈধ? এই সরকারটাও বৈধ না, এই নির্বাচনও বৈধ না। যদি নির্বাচন বৈধ করতে হয় তাইলে শেখ হাসিনাকে ফিরে আয় না, মিনিমাম 72 ঘন্টার জন্য হইলেও শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে। আইনা উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাঙা নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য। এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই। আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে? এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে? রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না। রাষ্ট্রপতি বলতেছেন যে উনি ব্যালেট ব্যালেট কি বলে যে পোস্টাল ভোট দিবেন। রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না। অবশ্য ভোট কেন্দ্র তো বহুত বিশাল জিনিস, ঈদের জামাতেই যাইতে দেয় নাই, ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় নাই, এত ভোট কেন্দ্রে যাবেন? তো সরকারটা এমনিই বৈধ, ইলেকশনও বৈধ, অবৈধ সবই তো অবৈধ, কোনটা বৈধ আছে? সুতরাং ওরা এখন একটা ইলেকশন দিতে চায়, তো এমনও হইতে পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন, সরকার আমরা চালাবো, সংসদ আছে, আমরা একটার পর একটা বিল দিচ্ছি, আপনারা সংসদে পাস করেন, কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা। হইতে পারে না? তারেকেরা হয়তো কইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হও, আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনূস, আমি প্রেসিডেন্ট হব, তোমার কোনো মন্ত্রী মিনিস্টার দরকার নেই, আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার, আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার, জাতীয় ঐক্যমতের সরকার। অসুবিধা কি? এই জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে, এগুলো বিএনপি মানবে বা যে দলগুলো আছে তারা কি মানবে? যাই হোক, এটা দরকার। দেখেন, বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন? যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত। তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে? বলবে? বলবে না। তো এরা কেমন অবস্থা দেখেন, যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রাভঙ্গ, মানে তুমি যা করবা করো, খালি আমারে ক্ষমতা দেও, আমি প্রধানমন্ত্রী হইতে চাই। তারেকের অবস্থা হচ্ছে ওই রকম। তারেক জিয়ার কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না, যে উনি আর্টসের ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন, জাহাজের ডিজাইন করতেন, উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি। যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম, উনি নিজে রাজাকার, জামাতের ওই নেতা নিজে রাজাকার। তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী, এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তোমার বাবা কি রাজাকার জানি, ফখরুলের বাবা তো রাজাকার ছিল, এটা কথা ঠিক। চোখা মিয়া রাজাকার, সে রাজাকার ছিল, পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশিদের হত্যা করছে। জামাতের এক রাজাকারে কইতেছে ফখরুল, মির্জা ফখরুলের বাপের কথা। তো এক রাজাকার আরেক রাজাকারের কথা কয়, এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলা গাইল দেয়। পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না, যখন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না, রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুনে বাইজেলা ওঠে। এমন এক সিস্টেম যে এখন এই ডাক্তার ইউনূসের কথা যে জাহান নামে যাও তোমরা, তোমরা যে যেখানে যাবা যাও, আমি রাষ্ট্রপতি হব, আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে, দুই একজনে তো বাদ যাইতে পারে, বাকিরা থাকবে। তারেক তুমি প্রধানমন্ত্রী হবা, কোনো সমস্যা নাই, আরো দুইজন মন্ত্রী দুমো, এনসিপির দুইজন দুমো, জামাতের দুইজন আনবো, আমরা ওই কি সরকার জানি, এটা জাতীয় সরকারের আদলে সরকার চালাবো। কারণ এরা কোনো মতে 29 সাল পর্যন্ত যাইতে হইব। 29 সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ। জি, রাশেদ হায়দার ভাই, রাশেদ হায়দারের কাছে আবার একটু যে আমরা সেট থেকে চলে আসছি। রাশেদ হায়দার ভাই, ইলেকশন কমিশনার আনোয়ারুল আজিম বলেছেন কোন দল নিষিদ্ধের আদেশ পায়নি, মানে সরকার থেকে কোনো আদেশ তারা পাননি। তাহলে একটি বড় দলকে বাদ দিয়ে ইলেকশন হচ্ছে কিভাবে? এটা কি মানে কেমন কেমন মনে হয় না যে আসলে তারাই বলছে, ওই যে একই কথা, এইটার উত্তরও আপনি ঠিক ওই যে প্রথম প্রশ্নটার মতো, যে ক্রিকেটের টিম ইন্ডিয়াতে গেলে নিরাপত্তা হুমকি, কিন্তু ফুটার টিম গেলে সেটা নিরাপত্তার হুমকি না, ওইটা যেমন দ্বিচারিতা, এইটাও সেম দ্বিচারিতা।
কোন দলকে নিষিদ্ধের আদেশ পাই, তাহলে আদেশ না পাইলে তুমি ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক সরাইলা কেমনে? প্রতীক তো সরাইতে পারো না। তাহলে কোন দল যদি না থাকে, এই আদেশ পাও নাই, তাহলে আগে পাও নাই কেন? এগুলা কি জানেন, এখনো যে আমরা বারবার বলছি ইলেকশন হবে না, ইলেকশনের আগে এখনো 14 দিন বাকি আছে। কি যে ঘটে এখনো কেউ কইতে পারে না। এমনও তো হইতে পারে, আপনি ধরেন আমি যদি বলি যে আগামী 7 তারিখে ঢাকার সরোয়ার্দী উদ্যানে সরাসরি হেলিকপ্টারে এসে শেখ হাসিনা নামবেন, সরোয়ার্দী উদ্যানে এসে শেখ হাসিনা নামবেন, এবং সেইখান থেকে উনি সরাসরি যাইয়া যমুনাতে যাইয়া ইয়েরে থাপড়াই নামাইবে। বলতে পারেন আপনি বলতে পারেন যে নামবে না? নামতে হতে পারে শেখ হাসিনা 7 তারিখে। যদি নামে তখন কি হবে? এই ইলেকশন কই যাবে? এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কই যাবে? সুতরাং এগুলো এখন যা দেখতেছেন, এরা পাগল হয়ে গেছে, এরা জানেই না যে কি করবে। রাশেদ হায়দার ভাই এই যে 17 মাস 18 মাস ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যে কিভাবে দেশটা পরিচালনা করছে সেটা তো অবশ্যই অবলোকন করছেন, নানা সময় নানাভাবে কথা বলছেন। তার বক্তব্যের সাথে কি এটা যায় যে তিনি এই জালিয়াত চক্রের বাইরের কেউ? না, সেটাই আপনাকে বলছি যে আমাদের কোরআন হাদিসেই আছে, বড় বড় স্কলারদের থেকে যেসব ওনারা বলবে যে এইটা নাকি আছে যে মানে কোন জুলুমবাজের জাতির উপরে যারে বসানো হয় সে আরো বড় জুলুমবাজ, এরকম একটা কথা আছে। তো এটাকে হয়তো আমাদের কোরআনে বা হাদিসে এটা আর খুব সুন্দর ভাবে আছে, আমি হয়তো এতটুকু নাই বিদায় আমি বলতে পারলাম না, যে আল্লাহরই একটা আছে, আমরা যত বড় জুলুমবাজ তার চেয়ে আরো বড় জুলুমবাজ আমাদের মাথার উপরে বসবে। এখন সে এই মুহূর্তে আছে যেভাবে হোক, সে তো একটা রাষ্ট্রের কাঠামোর ভেতরে আছে, প্রধান উপদেষ্টা, সুতরাং সে এইভাবে ইনসাল্ট করে আমাদেরকে বলতে পারে না। সে আমাদেরকে ইনসাল্ট, কিন্তু সে কেন বলতেছে জানেন? তার কারণ হচ্ছে কি, দেখেন তার মূল কাহিনী হচ্ছে সে তো আসছে এখানে আমাদের দেশটারে বিক্রি করতে। এখন না, সে দেখেন যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করতে, ওই যে এই কর্মচারীরা, তাদের বেতন বোনাস এগুলো নিয়ে তার বিশাল ঝামেলা যায়। 660 কোটি টাকার যে ঝামেলাটা, সরকারের কর দেয় না, কর্মচারীদের এই বেনিফিটের টাকাগুলো দেয় না, এগুলো নিয়েই তো তার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে, সত্য ঘটনা ওগুলো সব। তো সে আসছে পুরো দেশটাকে খাইতে, দেশটাকে বেচতে, সে তার নিজের স্বার্থ বুঝে। এখন সে আমাদের বেঈমান বলবে, জোচ্চোর বলবে, রাজাকার বলবে, আরো কত কিছু, কারণ সে তো এরপরে সে তো আর কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। রাজনৈতিক দলের নেতারা বলে না, তার কারণে তারা তো তারপরে যখন পাবলিকের কাছে তখন কি আপনি কি কইতেছেন, মস্কারি করেন। যেন আপনি একটা জিনিস সব ভুলা যান, খুব কাছের একটা জিনিস দেখেন, মানে এই যে 4-5 দিন আগের বিভিন্ন ভিডিওতে এখন দেখা যায়, এই যে এনসিপির নেতারা যেখানেই ভোট চাইতে যায় না সেখানেই পাবলিক জিগায়, ভাই বন্যার সময় ত্রাণ তহবিলের সেই 12 কোটি টাকা কোথায়? এটা কিন্তু সবাই জিগায়। এইটা জিগাইলে তখন তারা খিচা যায়। এবং এই যে ডারবি নাসির, তারা 2 দিন আগে জিজ্ঞেস করছিল, বলছে হ্যাঁ আপনারা খুব ভালো ছিলেন, কিন্তু আপনারা তো জামাতের ভিতরে যাইয়া, পেটের ভিতরে যাইয়া আপনারা নিজেরাও রাজাকার হইয়া গেলেন। আপনারা কয়দিন আগে এরা রাজাকার, অমুক রাজাকার বলে খুব গালি দিচ্ছেন, তাহলে এখন কেন হেদার লগে গেলেন? অসুবিধা জবাব তো এখন দিতে পারতেছে না। তো এইটা হচ্ছে যে রাজনীতিবিদ আর একজন দখলদার এর মধ্যে পার্থক্য, যে এ তো আর কোথাও ভোট চাইতে যাবে না বা কিচ্ছু হবে না, হে যতদিন আছে লুইটা পুইটা খাইবো, যেই সময় শেষ সে একটা বিমানে উঠবে আর চলে যাবে, কারো ক্ষমতা নাই তারা আটকানো। আপনি এরপরে বিচার করে আপনার প্রয়োজনে আপনি 50,000 বার ফাঁসি দেন। আমার এক বন্ধু ছিল, সারা বিটলা ছিল, তা আমরা তারা মাঝে মধ্যে কইতাম, দোস্ত তুমি মারা গেলে ইয়েতে যাইবা না, এই বেসতে যাওয়ার দোজকে যাও, যাই মারা তো যাইবা না, কয় হজামু তো, কয় তখন তো তুমি মারা গেলে এই যে এগুলা করতেছো এটার জন্য কি মারাটা মারবে আল্লাহ। হে কয় যে গরম তেলের মধ্যে আমার মাছের মতো সাই সাই করে ফ্রাই করবে, তো করুক না, আমার কি, আমি কি জানুম নাকি তখন? না তোরা দেখবি না আমি দেখুম, কেউই দেখুম না। ডাক্তার ইউনূসের অবস্থা সেই এরকম। আপনারা জাহান্নাম করেন গা, মারেন গা, পিডেন গা, আমি তো থাকুমি না এই দেশে, আমি তো দেহুমি না, আমি তো যা খাওয়ার খাইয়া যাবো গা। সুতরাং এখন বেঈমান বলবে, জোচ্চোর বলবে,
জালিয়াত, সে বলতেছে আমাদের দেশের সব জালিয়াত, একমাত্র উনি সৎ ব্যক্তি, উনি সুফি ব্যক্তি, মানে ওনার মতন বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যিনি জন্মলগ্ন থেকে একেবারে ওই যে আপনার বলেন আমাদের নবী রসুলদের মতন অবস্থা ওনার, আমরা সব আমরা জালিয়াত। কিন্তু দেখেন বাঙালি বা বাংলাদেশের লোক এইটা নিয়ে খুব একটা কথা বলবে না, ওরা বলে যে না ঠিকই আছে, ইউনূস কাকা ঠিকই বলছে। সুতরাং এই বিষয়ে আর বেশি কিছু বলার নাই আসলে। না, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে প্রসঙ্গে বলেছেন সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না, বাংলাদেশের পাসপোর্ট দেখলেই দিচ্ছে না। তো এ কারণে তিনি বুঝাতে চাচ্ছেন যে জাল ভিসা, জাল পাসপোর্ট, এইসব কথা যে সব বাঙালিরা করে, এরকম কথা বুঝাতে চাচ্ছেন। যেটা ভাই এটা জাল ভিসা জাল পাসপোর্ট এখন না, বহু আগে থেকে জাল ভিসা জাল পাসপোর্ট পৃথিবীর এরকম বহু দেশে আছে অনেক। আপনি ধরেন ইংল্যান্ডের কথা চিন্তা করেন, ইংল্যান্ডের বেনিফিট, সরকারের বেনিফিট জালিয়াতি করতেছে ইটালিতে থাকা লোকজন, রোমানিয়াতে থাকা লোকজন, বিশাল গ্রুপ, এটা ধরা খাইছে আর কত হাজার বিলিয়ন পাউন্ডের বেনিফিট জালিয়াতি করছে ইটালিয়ান আর রোমানিয়ানরা মিলি, অরিজিনাল ইটালিয়ান আর রোমানিয়ানরা মিলি। আমাদের ভিসা দিতেছে না অন্য কারণে, কারণ এই মুহূর্তে আমাদের ভিসা দিচ্ছে না, কারণ ওই যে আমাদের সাদা টুপি দেখছে না রাস্তা রাস্তায় মানুষ ভয় পাইতেছে যে এগুলো যদি আবার এইখানে আসে, এইখানে এসে তো সেম করবে, এইসব কারণে বাংলাদেশটা জঙ্গিবাদী দেশে রূপান্তরিত হয়েছে। আর এখন ভিসা দিবে না কেন ভাই? আর ভিসার দরকারই বা কি? ইউনূস সাহেব বলছে না যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে। বিশ্ব এখন আপনাদের কাছে যাইতেছে, তো আপনার ভিসার দরকার কি? কি কারণে ভিসার দরকার? আপনার কোনো দরকার নাই তো। আর ভিসা দিচ্ছে না, এখন ওই যে ইয়ে আসতেছে না, কি বলে, ইনভেস্টমেন্ট আসছে কেন? আজকে ওনার একজনের বক্তব্য শুনলাম, বললো যে শেখ হাসিনা 2000 কোটি টাকা, না জানি 200,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছেন, যেটা এখন 23,000 কোটি টাকা তো হয়ে আসছে। কারণটা কি? কি কারণ? শেখ হাসিনা 3 লাখ কোটি টাকা ছিল, সেটা এখন 23 লাখ কোটি। কত? 3 লাখ কোটি ছিল, সেটা এখন 23 লাখ। 3 লাখ না, 3 লাখ কোটি, আর এখন 23 লাখ কোটি হবে। এখন 2000 গুণ বেড়ে গেছে বলছে, এখন আরো বেশি বাড়ছে। তো এখন তো উন্নয়ন কর্মকাণ্ড নাই, আপনার ঋণ তো হয় উন্নয়ন কর্মকাণ্ড করলে, ওনারা তো কিছুই করে নাই, তাহলে এত বাড়া বাড়লো কেন? এখন ওনাদের এই ইউনূসকে কি বলা যায় জানেন? ইউনূসকে বলতে পারেন আপনি একটা জিনিস, যে দেশ খাইলো, গ্যাস খাইলো, ক্রিকেট শেষ, এইবার ওনারা নির্বাচন করে ভাগবো, এটি হচ্ছে এখন ইউনূস মিয়ার মূল। প্রথমে দেশ খাইয়া শেষ করছে, গ্যাসও খাইয়া বলাইছে, ক্রিকেটও শেষ, খাওয়া শেষ, এখন আর এই একটা কোন রকম ইলেকশন দিয়া ওনারা ওনাদের পয়সা করে নিয়ে ভাগবো, এটি হচ্ছে মূল কাহিনী, এছাড়া অন্য আর কিছু নেই। না, রাশেদ হায়দার ভাই উনি এসে হঠাৎ এই কথা বললেন, তো এরা ওনার আগেও তো একটা সরকার ছিল, তখন বাংলাদেশের জিডিপি কেমন ছিল, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কেমন ছিল, সেই পর্যায়ে কি এখন আছে? হ্যাঁ, এইটা আপনি জানেন, এইটা কি আপনি জানেন না? এটা না জানলে তো মাসুদ সাহেব আমি বলবো যে আপনাকে আবার ক্লাস 5-এ পড়া উচিত। কারণ হচ্ছে ধরেন দেশের যে উন্নয়ন, শেখ হাসিনা যাওয়ার লগে লগে উন্নয়ন নিয়ে গেছে, জিডিপি ছিল 6%-এর উপরে, সেটাও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন ওই জিডিপিও নিয়ে চলে গেছে গা, বুঝতে পারছেন? গ্যাস পকেটে করে লয়ে গেছে, ওই তেল নুন আটা সব আওয়ামী লীগই নিয়ে গেছে গা, তো এটা পকেটে করে নিয়ে গেছে না। উনি তো কিচ্ছু পাইনি, তো শূন্য পাইছিল নাকি? ওনার কাছে কিছুই ছিল না উনি যখন বাংলাদেশে আসছেন আর কি। উনি তো যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছেন নাকি, আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো, লিবিয়ার মতো, কিচ্ছু ছিল না, সব তো ওনার করা, ওনার ইঞ্জিনিয়ারিং তো সারা বাংলাদেশে এখন যা করা, এই যে ধরেন ফ্লাইওভার বলেন, থার্ড টার্মিনাল বলেন, এই বলেন সেই বলেন, সব তো উনি করছেন 17 মাসে। যার কারণে উনি যা ইচ্ছে তাই বলতে পারেন। তবে এইটা এই যে শুনতেছে বাঙালি, যে শুনে বাঙালিকে যে উনি উঠতে বসতে জুতা দিয়ে মারতেছে,
এটা বাঙালি শোনার দরকার ছিল। এই জুতার বাড়ি আমাদের বাঙালির খাওয়া উচিত ছিল, খাইতেছে, এরপরে শিক্ষা হয় নাই। অদূর ভবিষ্যতে হবে কিনা জানি না, কারণ বাঙালি এমন একটা জাত, এদের প্রেডিক্ট করা সম্ভব না। পৃথিবীতে আপনি সব প্রেডিক্ট করতে পারবেন, আপনি মাথায় হাত দিয়ে কইতে পারবেন যে এবার জ্বর 100-র নিচে না 100-র উপরে, বুঝছেন? আপনি বিয়ে কইরা বুঝতে পারবেন যে সংসার আগামী 50 বছর টিকবে কিনা, এইটা হয়তো প্রেডিক্ট করতে পারবেন বিয়ার পরে, কিন্তু বাঙালিরে প্রেডিক্ট করতে পারবেন না, কারণ এরা হচ্ছে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্র করে ফেলা। এই হচ্ছে জাতি হিসাবে আমরা খুব গর্বিত। সুতরাং জি, এটা নিয়ে রাশেদ টেনশন হায়দার করে লাভ ভাই। নেই।